প্রথমে আমরা যে অভিকর্ষ ত্বরণের যে সূত্রটা পড়ছি যে জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই সূত্রটা দিয়ে দুই একটা ম্যাথ দেখবো। এই সূত্রটাতে ম্যাথ দেখার আগে আরেকবার ব্যাপারটা বলে দেই। এই অভিকর্ষ ত্বরণটা ডিপেন্ড করে গ্রহ, যে গ্রহের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবো সেই গ্রহের ভর এবং সেই গ্রহের ব্যাসার্ধের উপর। ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যার মান কখনো পরিবর্তন হবে না। তাহলে এম এর মান যদি আমরা পৃথিবীরটা বসাই, আর এর মান পৃথিবীরটা বসাইলে আমরা পাবো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। যদি চাঁদের ভর বসাই, চাঁদের ব্যাসার্ধ বসাই, তাহলে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। এইভাবে আর কি, এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা দুই একটা ম্যাথ দেখবো প্রথমে, এরপরে ওই উচ্চতার যে ম্যাথগুলো সেগুলো দেখবো। তো দেখি, আমরা লিখলাম পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের সাথে প্রথমে তুলনা করি। চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 ও 4 গুণ। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms/2 হলে চাঁদের পৃষ্ঠে কত? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 ও 4 গুণ। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 হলে চাঁদের পৃষ্ঠে কত? যেহেতু পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের কথা আমাদেরকে বলছে, তার মানে অবশ্যই আমাদেরকে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার এই সূত্রটাতে যেতে হবে। এখন সরাসরি কারো ভর আমাদেরকে দেওয়া নাই, যদিও আমি তোমাদেরকে প্রথম দিন পৃথিবীর ভর একটা মান দিয়ে দিয়েছিলাম, পৃথিবীর ব্যাসার্ধের একটা মান দিয়ে দিয়েছিলাম। তো ব্যাসার্ধের মানটা বলছিলাম যে চাইলে তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যবহার করতে পারবা, তবে পৃথিবীর ভরটা সব জায়গায় ব্যবহার করা যাবে না। যদি প্রশ্নে দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি সেই ভরটা নিয়ে ব্যবহার করতে পারবে। আমরা দেখতেছি যে প্রশ্নে কোনো প্রকার ভর দেওয়া নাই, তো এই জন্য আমরা সরাসরি মান বসাতে পারতেছি না, আমাদের এখানে তুলনা করে এই কাজটা করতে হবে। তুলনা করার আগে যেহেতু পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে, এই কারণে পৃথিবীর পৃষ্ঠের জন্য একবার সূত্র লিখবো, একবার চাঁদের পৃষ্ঠের জন্য সূত্র লিখবো। আমরা প্রথমে পৃথিবীর পৃষ্ঠে জি ইজ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর চাঁদের পৃষ্ঠে জি লিখে ছোট করে এম লিখলাম চাঁদ বোঝানোর জন্য, ক্যাপিটাল জি স্মল এম ধরলাম, স্মল আর ধরলাম। তার মানে ক্যাপিটাল এম ধরছি পৃথিবীর ভর, ক্যাপিটাল আর ধরছি পৃথিবীর ব্যাসার্ধ। এখানে স্মল এম ধরছি চাঁদের ভর আর স্মল আর ধরছি চাঁদের ব্যাসার্ধ। এইভাবে দুইটা সমীকরণ আকারে তাকে আমরা রেখে দিলাম দুজনকে, যেহেতু সরাসরি এম এর মান এবং আর এর মান আমাদেরকে দেওয়া নাই, চাইলে আর এর মান ব্যবহার করা যায়। এরপরে প্রশ্নের দিকে যদি আমি একটু খেয়াল করি, এখানে পৃথিবীর ভর এবং চাঁদের ভরের মাঝখানে একটা তুলনা করে দেওয়া আছে বা একটা রিলেশন দেওয়া আছে, সেটা আমরা চাইলে প্রশ্ন মতে দিয়ে লিখে রাখতে পারি, অথবা দেওয়া আছে দিয়ে লিখতে পারো। প্রশ্ন মতে পৃথিবীর ভরকে ধরছি ক্যাপিটাল এম, চাঁদের ভরকে ধরছি স্মল এম। তাদের ভিতরে একটা রিলেশন হচ্ছে, পৃথিবীর ভর পাবা যদি চাঁদের ভরের সাথে তুমি 81 দিয়ে গুণ করো, সেম ভাবে পৃথিবীর ব্যাসার্ধ পাবা তুমি যদি চাঁদের ব্যাসার্ধকে সাথে 4 গুণ করো।
81 ও 4 গুণ যেটা আমাদেরকে দেওয়া আছে। এই দুইটা মান আমাদেরকে দেওয়া আছে এইভাবে একটা রিলেশন আকারে। এই রিলেশন গুলা আমরা ওই 1 এবং 2 নম্বর সমীকরণে ব্যবহার করে আমরা দেখি চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা বের করা যায় কিনা। বের করার লক্ষ্যে আমরা কি করলাম, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিলাম। জি জি চলে গেল, স্মল এম ক্যাপিটাল আর স্কোয়ার, স্মল আর স্কোয়ার ক্যাপিটাল এম রয়ে গেল। এবার এখানে আমরা ওই যে ক্যাপিটাল এম এর মানটা বসাই দিব আর ক্যাপিটাল আর এর মানটা বসাই দিব, তাহলে দেখি কি আসে বসানোর পরে। ক্যাপিটাল আর কত 4 স্মল আর হোল স্কোয়ার স্কোয়ার 81 স্মল এম, তাহলে স্মল এম চলে গেল। আর ওই 4 আর যেটা সেটা হবে 16 আর স্কোয়ার, আর নিচে থাকবে 81 আর স্কোয়ার, তাও আর স্কোয়ার চলে গেল, তাহলে থাকলো 16/81। এটা হচ্ছে জিএম ডিভাইডেড বাই জি। তাহলে শুধু জিএম সমান কি আমাদের চাঁদের পৃষ্ঠে জানতে চাওয়া হচ্ছে, তাহলে চাঁদের পৃষ্ঠে শুধু জিএম হলে জিটা গিয়ে ওই পাশে গুণ হয়ে যাবে। জিএম ইজ ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 81 ইন্টু জি মানে 9.8 পৃথিবীর পৃষ্ঠে যেটা, তাহলে মনে হয় আসে 1.93 1.936 1.936 ms ইনভার্স 2। এইটা হচ্ছে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। এখন আমি এখানে পৃথিবীর সাথে চাঁদের তুলনা করছি, এইভাবে না করে পৃথিবীর সাথে মঙ্গল গ্রহেরও করা যায়, পৃথিবীর সাথে বৃহস্পতি শনি অন্য যে কোনো গ্রহের করা যাবে, উপগ্রহেরও করা যায়। অজানা কোন একটা গ্রহ দিয়ে বলতে পারে, মানে আমি তুলনা দিয়ে দিবে আর কি তোমাদেরকে। এই ধরনের তুলনা যদি আসে তাহলে তোমাকে এই প্রশ্নগুলো এইভাবে প্রসেসিং করতে হবে আর কি। কারো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন আছে কারো? আচ্ছা ভাই, এখানে যদি ভর দেওয়া থাকতো পৃথিবীর, সেক্ষেত্রে কি আমরা মান দিয়ে করতাম? হ্যাঁ, যদি ভর দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে তুমি সরাসরি মানটাই তো ব্যবহার করতে পারতেছো। ওই ক্ষেত্রে আর যেহেতু এখানে দেওয়া নেই, তাহলে আমি ধরতে পারবো না, না আমি এইভাবেই করতে হবে? হ্যাঁ, যেহেতু দেওয়া নাই সেহেতু না ধরেই করতে হবে। দেওয়া থাকলে তুমি যা দেওয়া থাকবে সেই অনুযায়ী করবে, যেহেতু দেওয়া নাই এখানে তুলনা করে করতে হবে আর কি আমাদেরকে। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন এই যে অঙ্কটা দেখতেছো এটা হচ্ছে 3 মার্কসের একটা অঙ্ক, ঠিক আছে? তো এটার সাথে আরো একটা জিনিস ইনক্লুড করে চাইলে এটাকে 4 মার্কস বানাই দেওয়া যায় আর কি। তো যদি ইনক্লুড করতে চাই তখন কি ইনক্লুডেন্স হবে এখানে, তো একটু বলি দেখো। এই একই অঙ্কটাকে একটু জাস্ট বৃদ্ধি করা হয়। কি করবে এরা, চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত তোমাকে প্রশ্ন, এতটুকু বলবে না, তোমাকে বলবে হচ্ছে এই অংশটুকু বাদ যাবে। তোমাকে বলবে পৃথিবীতে বা পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুর ওজন, পৃথিবীর পৃষ্ঠে কোন বস্তুর ওজন একশো নিউটন হলে চাঁদের পৃষ্ঠে কত, হলে চাঁদের পৃষ্ঠে কত। একটু জাস্ট প্রশ্নটা ঘুরেছে, আর তেমন কিছু না। যে পৃথিবীর পৃষ্ঠে কোন বস্তুর ওজন যদি 100 নিউটন হয়ে যায়
তাহলে চাঁদের পৃষ্ঠে কত হবে? এখন আমরা জানি যে তুমি যেখানে ওজন বের করতে চাও সেটা পৃথিবীর পৃষ্ঠেই হোক অথবা চাঁদের পৃষ্ঠেই হোক, তোমার ভর এবং অভিকর্ষজ ত্বরণ লাগবে। এখন ভরের মান তো আর সব জায়গায় সেম, তাহলে চেঞ্জ হচ্ছে শুধু কিসের মান? জি এর মানের কারণেই যে কোনো বস্তুর ওজনের পরিবর্তন ঘটে। তো এখন তাহলে আমাদেরকে অবশ্যই যেভাবেই হোক কার মান জানতে হবে, জি এর মানটা আমাদেরকে জানতে হবে, মানে চাঁদের পৃষ্ঠে জি এর মান আর কি। এই যে কিছুক্ষণ আগে আমরা যে প্রসিডিউর আগাইলাম, সেখান পর্যন্ত আমরা কি করলাম? অভিকর্ষ ত্বরণটা নির্ণয় করলাম চাঁদের পৃষ্ঠে, কিছুক্ষণ আগে যেটা করছি। তো তুমি এই যে পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, চাঁদের ভর ব্যাসার্ধের 81 ও 4 গুণ, ওই তথ্যটা ব্যবহার করে তুমি অভিকর্ষ ত্বরণ পর্যন্ত চলে যাবে। তাদের যে অভিকর্ষ ত্বরণটা সেটা এখানে তো অভিকর্ষ ত্বরণ নাই, কার? অভিকর্ষ ত্বরণ তো দেয়া নাই পৃথিবীর। পৃথিবীরটা পৃথিবীরটা চাইলে তুমি ব্যবহার করতে পারো, তারপরে যদি তোমার মনে হয় যে যেহেতু দেওয়া নাই আমি ব্যবহার করব না, সেটাও তুমি করতে পারো। কিভাবে করতে পারো? লাস্টে আমরা ওই অঙ্ক করতে করতে এক জায়গায় গিয়ে এরকম আসছিল, মানে লাস্টের আগের দিকে আর কি, জি এম বাই জি ইকুয়ালস টু 16/81, এরকম একটা টার্মস আসছিল। তুমি দরকার হলে, যেহেতু জি এর মান দেওয়া নাই, তুমি জি এর মান বসাইও না, তুমি এতটুকু পর্যন্ত রাখো। এতটুকু পর্যন্ত রাখার পরে গিয়ে তুমি একটু খেয়াল করে এবার, এই যে আমি প্রথমটাকে এবার 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে আমরা পৃথিবীর পৃষ্ঠে ওজন ধরলাম, আর 2 নম্বর সমীকরণটাকে আমি চাঁদের পৃষ্ঠে ওজন ধরলাম। তারপরে এখানে আবার তাদের তুলনা করলাম, যে 2/1। দুই পাশ থেকে প্রথমে এম চলে গেল, জি এম বাই জি থাকলো। তাহলে জি এম বাই জি সমান কত? তুমি ওই আগে বের করে রাখছো কত, সেটা 16/81। তুমি 16/81 বসাই দিলা। তাহলে ডাব্লিউ এম ডিভাইডেড বাই ডাব্লিউ, মানে চাঁদের পৃষ্ঠে ওজন ডিভাইডেড বাই পৃথিবীর পৃষ্ঠে ওজন সমান আসতেছে 16/81। এবার পৃথিবীর পৃষ্ঠে ওজনটা আমাদেরকে দেওয়া আছে 100 নিউটন, তুমি এবার 100টাই পাশে এনে গুণ করে দাও, তাহলে তুমি চাঁদের পৃষ্ঠে ওজন পাবা যে ডাব্লিউ এম ইকুয়ালস টু 16/81 ইন্টু 100, তাহলে 19.37 সামথিং আসবে, না 36 জানি, এত নেবে। বুঝা গেছে? 1.97 মানে এটা আসবে আর কি। 100 নিউটন ছিল, চাঁদের পৃষ্ঠে যাওয়ার কারণে ওজনটা 19.37 হয়ে গেছে। তো এইভাবে বা এই প্রসিডিউরে আমরা চাইলে আগাইতে পারি আর কি। তবে এমনিতে তুমি চাইলে জি এর মান 9.8 ধরে ব্যবহার করতে পারো, সমস্যা হবে না। কারণ জি এর মান তো মোটামুটি আমরা আদর্শ মান ধরেই নিছি 9.8 অথবা 9.81 আর কি। ঠিক আছে, বুঝে গেছে? এরকম ওজন বলতে পারে আর কি, চাঁদের পৃষ্ঠে বলতে পারে, সেটা ওই মঙ্গল গ্রহের পৃষ্ঠে বলতে পারে, অন্য বড় যে গ্রহের সাথে তুলনা করবে সেই গ্রহে বলতে পারে আর কি। যার সাথে তুলনা করুক প্রসিডিউরটা আমরা একইভাবে আগাবো, খালি গ্রহগুলো চেঞ্জ হবে আর কি। আশা করি বুঝে গেছে। এবার আসো উচ্চতার দিয়ে আমরা অঙ্ক করি। উচ্চতার যে সূত্রটা আমরা পড়ছি, দেখো খেয়াল আছে কিনা, জি ডিভাইডেড বাই জি ইজ ইকুয়ালস টু হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এরকম একটা সূত্র করছিলাম, এটা হচ্ছে উচ্চতায় যাওয়ার পর তুমি জি এর মান যেভাবে নির্ণয় করবা। এটা ছাড়া আরো একটা সূত্র দেখাইছিলাম, তবে ওইটা ব্যবহারে একটা বিধিনিষেধ দিছিলাম, সেটা ছিল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটাতে বিধিনিষেধটা কি? অবশ্যই এখানে আমাকে ক্যাপিটাল এম এর মান দেওয়া থাকলেই তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা, তাছাড়া এই সূত্রটা ব্যবহার করা যাবে না। আর উপরেরটা কখন ব্যবহার করব? যখন অভিকর্ষ ত্বরণের মান দেওয়া থাকবে, না দেওয়া থাকলেও করা যায়, কিন্তু এম এর মান দেওয়া থাকলে তোমাকে অবশ্যই সেকেন্ডটা ব্যবহার করতে হয়, যে উঁচু স্থানে যাওয়ার কারণে সেখানে অভিকর্ষ ত্বরণটা আমাদের কত হবে। তো এইটা নিয়ে যদি আমরা দুই একটা ম্যাথ দেখি, এটা নিয়ে গ্রাফও দেখছিলাম আমরা গতদিন, ওটা নিয়ে যদি আমরা একটা দুইটা ম্যাথ দেখি। প্রথমে একটা সিম্পল ম্যাথ দিয়ে স্টার্ট করি। কত উচ্চতায়
কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 1/3 হবে। কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 1/3 হবে। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মান 9.8, সেটা দেওয়া থাকলেও ব্যবহার করা যাবে, দেওয়া না থাকলেও সেটা ব্যবহার করা যাবে। উচ্চতা বের করতে বলা হয়েছে, এখানে ভরের কোনো কিছু আমাদেরকে বলে দেওয়া নাই, এই কারণে ভরেরটাতে আমরা যাব না, আমরা আসবো প্রথমটাতে। প্রথম সূত্রটা প্রথমে আমরা লিখলাম GH ডিভাইডেড বাই জি সমান R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার। এদের ভিতর থেকে আমাকে H টা বের করে নিয়ে আসতে হবে। এখন প্রশ্নে আমাদেরকে একটা রিলেশন দেওয়া আছে দুইজনের মধ্যে, সেটা চাইলে আমরা সেটাকে প্রশ্ন মতে দিয়ে লিখে রাখতে পারি যে প্রশ্ন মতে বলছে উচ্চতায় যাওয়ার কারণে জি এর মান অর্থাৎ GH সেটা হবে পৃথিবীর পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ স্মল জি তার 1/3। তার মানে পৃথিবীর পৃষ্ঠের জি কে 3 দ্বারা ভাগ করলে তুমি কি পাবা? ওই উচ্চতর অভিকর্ষ ত্বরণ পাবা। এটাকে একটু বুঝার জন্য আমরা কি বলবো, GH এর নিচে যদি জি কে নিয়ে আসি GH ডিভাইডেড বাই জি, তাহলে ডান পাশে শুধুমাত্র 1/3 জিনিসটা রয়ে গেল। তো এই জিনিসটা বা এই মানটা আমরা এই যে সমীকরণটা লিখলাম সেখানে এনে চাইলে আমরা বসাইতে পারবো আর কি। যদি আমরা বসাই দিই GH বাই জি এর পরিবর্তে 1/3 R ডিভাইডেড বাই R প্লাস H, যে হোল স্কয়ারটা এটা উল্টা পাশে গিয়ে নিয়ে গেলাম, তাহলে এটা রুট হয়ে গেল। তাহলে এবার আর আর গুণ করো চাইলে, যেহেতু 1/√3 লেখা যায় সেটাকে, তাহলে তুমি লিখতে পারো √3R সমান হচ্ছে R প্লাস H। তাহলে H সমান দাঁড়ায় √3R মাইনাস R। চাইলে R কমন নিতে পারো, √3 মাইনাস 1 ইন্টু R। আর R এর মান হচ্ছে কত মুখস্থ বলছিলাম, দেওয়া থাকুক বা না থাকুক ব্যবহার করা যাবে, 6.4 ইন্টু 10⁶। তো প্রথমে এখানে একটু সাবধান করে দিই সবাইকে, সেটা হচ্ছে R প্লাস H যে হোল স্কয়ার আছে কখনোই হোল স্কয়ারের সূত্রে ভাঙবা না। যখনই তুমি হোল স্কয়ারের সূত্রে ভাঙবা সেখানে দ্বিঘাত আসবে, অনেক মানে বড় হয়ে যাবে অঙ্কটা, অনেক ঝামেলা, দেখতে অনেক ঝামেলার মনে হবে। এবং R এর মানটা বসাবো একদম লাস্টে গিয়ে, অর্থাৎ এই যে একটা সমীকরণ বের করছি যেরকম এই যে এরকম করে এরপর আর এর মান বসাবো, তাহলে তোমার জন্য সহজ হবে, কারণ আর এর মানটা অনেক বড়, তো সেই ক্ষেত্রে ক্যালকুলেশন গুলো হয়তো একটু জটিল হয়ে যেতে পারে। আশা করি বুঝে গেছে। কত আসে দেখো তো, এখানে গুণ করলে √3 মাইনাস 1 ইন্টু 6.4 কত আসে? এই 4.69 into 10⁶। কত কত আরেকবার বলো। 4.69 into 10⁶ ইন্টু 10⁶ মিটার। এইভাবে কত উচ্চতায় যাওয়ার কারণে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠের 1/3 হবে, সেটা তুমি এইভাবে বের করে নিয়ে আসতে পারবা আর কি। তো এবার 1/3 না বলে প্রশ্নটা একটু পরিবর্তন করে দিলাম। 1/3 না বলে আমরা যদি পার্সেন্টেজ বলি, যেমন মনে করো কত উচ্চতা অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 40% হবে। এবার আমরা পার্সেন্টেজই লিখলাম, আগের বারে 1/3 বলছি, এবার পার্সেন্টেজে বলতেছি যে কত হবে। তাহলে শুধু কি পরিবর্তন হবে, আমরা যেখানে কিছুক্ষণ আগে 1/3 লিখছিলাম সেখানে 1/3 না বসিয়ে এখন আমরা 40% কে দশমিকে লিখলে কত হয়? 0.4। তাহলে তুমি যেখানে যেখানে 1/3 ধরছো সেখানে সেখানে জাস্ট কি বসাই দিবা? 0.4 অংশটা বসাই দিবা, আর তেমন কোনো কাজ নাই। এবার পুরো অঙ্কটা আগের বার যেভাবে করছি আমরা মোটামুটি সেভাবে আগাবো। তবে এখানে হয়তোবা যারা একটু ক্যালকুলেশনে দুর্বল তারা এই প্রবলেমটাতে পড়তে পারে, যেমন এখানে 0.4 আমি √ওভার দিলাম,
ঠিক আছে, এরপরে আর আর গুণই করো, আর প্লাস এইচ কে ওই পাশে নিয়ে গেলাম, √0.4 কে এই পাশে নিয়ে আসলাম, ডিভাইডেড বাই আর, তাহলে এইচ সমান দাঁড়াচ্ছে আর ডিভাইডেড বাই √0.4 মাইনাস আর। এভাবে তুমি মানগুলো বসিয়ে বসিয়ে এখন তুমি করে ফেলতে পারো, সহজ হবে। এখন কত আসে দেখো তো এইচ এর মান, মান বসানোর পরে। So 3.72 into 10 to the power 6. 10⁶ না 7? 10 to the power 6. হ্যাঁ ঠিক আছে, এইভাবে যেভাবে বললো তুমি এভাবে বের করে নিয়ে আসবে আর কি। এখন এটা হচ্ছে একদম সিম্পল ধারণা, এত সহজ অঙ্ক কখনোই পরীক্ষায় দেয় না। তোমাকে যেটা দিবে ওই ওজন দিয়ে দিবে আর কি, তোমাকে যে একটা প্রশ্ন দিই তাহলে একটু ক্লিয়ার হবে। তোমাকে বললো পৃথিবীর পৃষ্ঠে কোন বস্তু ওজন, আগে 70 নিউটন ধরলাম, 70 নিউটন, পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায়, সরাসরি লিখতেছি কত উচ্চতায় ওই বস্তুর ওজন 60 নিউটন হবে। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে যাব অভিকর্ষ ত্বরণের মান কমবে, তাহলে কমতে কমতে কোথায় গিয়ে তার উপর ওজন হবে 60 নিউটন। জি এর মান দেওয়া থাকুক না থাকুক 9.8। এখন এবার ওজন দিয়ে বলা, তাহলে ঘটনা মোটামুটি আগেরটার মতোই, জাস্ট একটু কাহিনী করে তোমাকে বের করতে হবে আর কি। যে পৃথিবীর পৃষ্ঠ ওজন যদি ধরো, ওজন ইজ ইকুয়ালস টু mg সমান কত, 70 নিউটন। আর উচ্চতায় যাওয়ার পরে যেটা ডাব্লিউ লিখে আমি ছোট করে এইচ লিখলাম, সেটা যে এইচ উচ্চতায় যাওয়ার কারণে হচ্ছে সেটা বোঝানোর জন্য, ইজ ইকুয়াল টু এম এর মান তো একই থাকবে, খালি জি এর মানটা পরিবর্তন হবে জি এইচ। তাদের ওজনটা আমাদেরকে দেওয়া নাই, সেটা কত, আচ্ছা না সরি দেওয়া আছে, সেটা হচ্ছে কত 60 নিউটন। তাহলে আমরা দুইটা সমীকরণ ধরলাম, এদের ভিতর থেকে আমাকে এইচটা বের করে নিয়ে আসতে হবে, জিএইচ এর ভিতরে এইচ আছে, ওখান থেকে আমরা এইচটা বের করে নিয়ে আসবো। এটা বের করার জন্য প্রথমে আমরা 2 নং ডিভাইডেড বাই 1 নং, বাংলা কথাগুলো কিন্তু লিখতেছি না, 60 ডিভাইডেড বাই 70 ইকুয়াল টু এম জিএইচ ডিভাইডেড বাই এমজি। এম এম কাটাকাটি, জিএইচ বাই জি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার লেখা যায় না সূত্র অনুযায়ী, 0 0 কেটে দিলাম 6/7। এবার তুমি ওখান থেকে এইচ এর মানটা বের করে নিয়ে আসো, এখন তোমার জন্য সহজ হয়ে গেছে, পারা যাবে। জি ভাইয়া, পারা যাবে। থেকে ওর ভিতর থেকে তুমি এইচ এর মানটাকে একটু আলাদা করে নিয়ে আসো, দেখো তো কত আসে, করো এখনই করে ফেলো, করে এইচ এর মানটা আমাকে জানাও যে কত আসে। এখান থেকে এইচ এর মানটা বের করে বলো কত আসে।
ভাইয়া 4.8182 into 10 to the power 5। 10 টু দি পাওয়ার 5। হ্যাঁ 10 টু জি দি ভাইয়া। পাওয়ার 5 মিললে ঠিক আছে। তো সামনের মানটা হয়তো বা নাও মিলতে পারে, কারণ যেহেতু এখানে 6/7, এখানে দশমিকের কিছু ব্যাপার স্যাপার আছে। কেউ হয়তো বা দশমিক কম ধরছো, কেউ হয়তো বা বেশি ধরছে। ওই হিসেবে সামনের অংশটার মান নাও মিলতে পারে, তবে 10 টু দি পাওয়ার 5 মিলতে হবে যেভাবে হোক। কারো 4.5 আসবে, কারো 4.4 আসবে, কারো এদিক ওদিক আসতে পারে, তবে 10 টু দি পাওয়ার 5টা মিলতে হবে। যদি না মেলে তাহলে সমস্যা আছে। তাহলে এই গেল আমাদের একদম সিম্পল যে ম্যাথগুলো আসতে পারে এখান থেকে। এরপরে যদি আমরা আসি একটু, সেটা হচ্ছে লেখচিত্র দিয়ে। লেখচিত্রের অংশটা, তো লেখচিত্রে এদিকে ছিল দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব ও বিন্দু। সেই ও বিন্দুটাকে আমরা বলছিলাম পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8, যেটা ম্যাক্সিমাম জি এর মান। এরপরে স্লোপটা এরকম হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্বের একটা গ্রাফ দেওয়া আছে। এখানে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে ছিল 9.8। এরপর মনে করো আরেক জায়গায় ধরলাম আমরা, মানে এই জায়গায়। এখানে হচ্ছে মনে করো যে কত ধরবো, 6 ধরো, 6 ms ইনভার্স 1। এখন এক্স অক্ষ বরাবর সেটা আসছে এই বিন্দুতে, যে যখন অভিকর্ষ ত্বরণ 9.8 ছিল, তখন দূরত্ব হচ্ছে কোথায়, ও বিন্দুতে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে। এরপর যখন অভিকর্ষ ত্বরণ কমে যাচ্ছে, তার মানে তুমি আস্তে আস্তে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোথায় চলে যাচ্ছ, উচ্চতায় চলে যাচ্ছে। তো কত উচ্চতায় গেছো, যেটাকে আমরা ও এ বলতেছি। এখন তোমাকে প্রশ্ন করলো, যে একটা কোশ্চেন দিলাম, যে কোশ্চেন হচ্ছে যে ও এ ইজ ইকুয়ালস টু হোয়াট, মানে ও এর মান কত। কারণ ও ও এ মানে কোত্থেকে দূরত্ব, ও বিন্দু হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি এ বিন্দুতে গেছো, তার মানে উচ্চতায় গেছো। তাহলে ও এ মানে তোমাকে এখানে ইনডাইরেক্টলি কি বোঝাচ্ছে, যে এইচ এর মানটা বের করতে বলা হয়েছে। কখন, যখন পৃথিবীর পৃষ্ঠে জি এর মান 9.8 এবং ওই উচ্চতায় যাওয়ার কারণে তোমার জি এর মান কত হয়ে গেছে, 6 হয়ে গেছে। প্রশ্নটা কি বুঝছো? আরেকবার জি একটু ভাইয়া। বুঝাই দেন। মানে এটা হচ্ছে লেখচিত্র। এই লেখচিত্রে আমরা দূরত্ব বা হিসেব করি থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে। ও বিন্দুকে আমরা বলতেছি পৃথিবীর পৃষ্ঠ। এই পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি যত আস্তে আস্তে সামনের দিকে যাবা, মানে আর এর মান যত বৃদ্ধি পাবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে আর এর মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তুমি কোথায় উঠতেছো, উচ্চতায় উঠতেছো। পৃথিবীর পৃষ্ঠ থেকে এ বিন্দু, তার মানে উচ্চতা হচ্ছে এইচ, যাওয়ার কারণে ওই এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কত আসছে, 6। তার মানে বুঝে যাচ্ছে যে কত উচ্চতায় যাওয়ার কারণে অভিকর্ষ ত্বরণের মান কত আসছে, 6 আসছে। সেই উচ্চতাটা তোমাকে দেখাইতে বলছে, মানে ও ইজ ইকুয়াল টু হোয়াট। তার মানে তোমাকে জি এর মান দেওয়া আছে পৃথিবীর পৃষ্ঠে 9.8, এরপর আবার জি এইচ দেওয়া আছে 6। এই দুইটা মান দেওয়া আছে, তোমাকে বলছে এইচ এর মানটা বের করার জন্য। কারণ আমার কথা হচ্ছে ও এ মানে যে এইচ, এটা কি তুমি বোঝো? ও বিন্দু কোন বিন্দু, জি ভাইয়া। ও বিন্দু হচ্ছে পৃথিবীর গোবিন্দ হচ্ছে। পৃষ্ঠ। ও বিন্দু হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, যদি দূরত্বের হিসেবে বলো আর কি। পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি এই বিন্দুতে গেছো, তার মানে তুমি এইচ উচ্চতায় গেছো আর কি। এই কারণে অভিকর্ষ ত্বরণের মানটা কি হয়ে গেছে, কমে গেছে। তো কিছুক্ষণ আগে যে অঙ্কগুলো আমরা করছি, যে কত উচ্চতা অভিকর্ষ ত্বরণ 1/3 হবে, এটা হবে সেটা হবে, ওই ব্যাপারগুলো তোমাকে গ্রাফ দিয়েও দিতে পারে। তো গ্রাফ দিয়ে দিলে তখন ব্যাপারটা এরকম হবে আর কি। তো এরকম একটা গ্রাফ তোমাদেরকে আমি দেখাইলাম। ঠিক আছে, বুঝে গেছে? জি ভাইয়া। এবার আসো ছোট একটা টপিকস, হচ্ছে কেপলারের সূত্র। আমাদের যদিও এরপর ওই গভীরতাটা করানোর কথা ছিল, গভীরতাটা আমরা আজকে না, আমরা নেক্সট দিন করাবো, এটার জন্য পুরো একটা ক্লাস লাগবে। আজকে আমরা ছোট একটা জিনিস, কেপলারের সূত্র বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা একটু পড়াই দিই।
ক্যাপলারের সূত্র, ক্যাপলার কি নিয়ে সূত্র দিছে? সে এই যে সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘুরতেছে সেই গ্রহের ঘূর্ণন নিয়ে আমাদেরকে 3টা সূত্র দিছে ক্যাপলার। শুধুমাত্র গ্রহের সূত্র নিয়ে, অন্য কোনো কিছু না। তো তার ভিতরে প্রথম যে সূত্রটা, যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অথবা অন্য গ্রহগুলো ঘুরতেছে, প্রথম সূত্রটাকে আমরা বলি কক্ষপথের সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, আমরা সবাই জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে। খুব ভালো কথা। সূর্যকে কোথায়, সূর্য কোথায় থাকে? অন্য গ্রহগুলো যে ঘুরতেছে তারা কি পথে ঘোরে? প্রথম কথা, তারা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘোরে। উপবৃত্তাকার। এখন উপবৃত্তের কেন্দ্রে কখনো সূর্য থাকে না, সে থাকে উপবৃত্তের ফোকাস বলে একটা ব্যাপার আছে, একটা না দুইটা, দুইটা ফোকাস আছে, সে ফোকাসে থাকে, মানে সূর্য থাকবে ফোকাসে, তাকে ফোকাসে রেখে, সূর্যকে ফোকাসে রেখে অন্য গ্রহগুলো উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এখন কেন ফোকাসে থাকে বলে মনে হয়, কেন সে আসলে সেন্টারে থাকে না, সেই ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি। এটা একটা ফোকাস, এটা আরেকটা ফোকাস, এটা হচ্ছে তার সেন্টার সি। ফোকাসে যদি সে সেন্টারে থাকতো, যদি থাকতো সেন্টারে, আমি পাশে একটা চিত্র আঁকি, যদি সূর্য সেন্টারে থাকতো এবং পৃথিবী তাকে ঘুরতেছে, পৃথিবী অন্য গ্রহগুলো তাকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে দেখো এই ডিস্টেন্সটা, মানে এই অবস্থানটা, এটাকে আমরা এই অবস্থান ধরলাম, এবং ঠিক তার অপোজিট আরেকটা অবস্থান নাম হলো বি। এই অবস্থান এবং বি অবস্থান দুইটাই সূর্য থেকে কি হতো? কাছাকাছি একটা ডিস্টেন্স হতো। আমরা জানি পৃথিবী পুরো কক্ষপথটা ঘুরে আসতে সময় নেয় 365 দিন বা 1 বছর। তাহলে 1 বছরে সে 2বার সূর্যের কাছাকাছি থাকতো। তাহলে হিসেব মতে পুরো 1 বছরে গ্রীষ্মকাল আসার কথা ছিল 2বার। যেহেতু সূর্যের কাছাকাছি থাকলে আমাদের হিট বেশি পাবো, আর হিট বেশি পেলে যখন পাই আর কি, তখন সেটাকে আমরা কি বলি? গরমকাল বলি। তখন বছরে গরমকাল আসার কথা ছিল 2বার। ঠিক অপোজিট ভাবে যদি একটু চিন্তা করি, সূর্য থেকে সবচেয়ে বেশি বেশি দূরত্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। শীতকাল সবচেয়ে বেশি দূরে থাকি, মানে হচ্ছে সূর্যের আলো কম আসে আমাদের এখানে, বা তির্যক ভাবে আসে আর কি, তখন আমরা শীতকাল বললাম ওটাকে। তাহলে শীতকালে তখন আমরা দুইটা পাইলাম বছরে, যে জিনিসটা হচ্ছে না। তাহলে হয় কোনটা আসলে? এই যে এই পাশেরটা। যদি ফোকাসে থাকে তাহলে ফোকাস থেকে বা সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে এখানে, যেটাকে আমরা মনে করো বি ধরলাম। আর সবচেয়ে কাছে হচ্ছে একটা ডিউরেশন পর্যন্ত সে কাছে থাকে, এই অংশটুকু জুড়ে সূর্যের কাছাকাছি পৃথিবী অবস্থান করে। তার মানে এই অংশ জুড়ে বা এতদিন ধরে আমাদের পৃথিবীতে কি চলে? গরমকাল চলে। আর যখন বেশি দূরত্বে থাকি আমরা, এই অংশটুকু বা এই চাপটুকু হচ্ছে যে আমাদের তখন শীতকাল হিসেবে বিবেচনায় আসে। আর মাঝখানের গুলো গ্রীষ্ম, শরৎকাল, হেমন্তকাল, বসন্তকাল, বর্ষাকাল হিসেবে বিবেচনায় আসে। কথা কি বুঝে গেছে? তো এই থেকে আমরা মোটামুটি বলতে পারি, আমরা না আসলে কেপলার বলছে যে আমাদেরকে, যে সূর্য কখনো সেন্টারে থাকে না, সূর্য থাকে উপবৃত্তের যেই কোনো একটা ফোকাস, যে কোনোটাতে তুমি ধরে নিতে পারো চাইলে। সূর্যকে উপবৃত্তাকার পথের যে কোনো ফোকাসে রেখে পৃথিবী এবং অন্য গ্রহগুলো কি করে? পরিভ্রমণ করে বা তাকে ভ্রমণ করে। এটা হচ্ছে তার কক্ষপথের সূত্র। দ্বিতীয় যে সূত্রটা, সেটাকে আমরা বলি ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, জুমের টাইম শেষ হয়ে যাচ্ছে, যদি টাইম শেষ হয়ে যায় পুনরায় আবার জয়েন দিবা। ক্ষেত্রফলের সূত্র এটা কেমন? সূর্য আছে কোথায়? সূর্য আছে ফোকাসে, আমি এই ফোকাসে ধরে নিলাম। কারণ পৃথিবী মনে করো আজকের দিনে এখানে আছে, যেটাকে আমি এ ধরলাম। এখন আজকে থেকে 10 দিন পরে সে বি নামক একটা অবস্থানে গেল, তাহলে সে সূর্যের সাথে একটা ক্ষেত্রফল তৈরি করলো। যদি সূর্যকে তুমি সি বিন্দুতে ধরো, তাহলে এ বি সি একটা ক্ষেত্র সে তৈরি করছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরকম সেম ভাবে মনে করো আরো 2 মাস পরে গিয়ে সে কোনো এক জায়গায়, আরো এক জায়গায় তুমি তার একটা অবস্থান নির্ণয় করলা, সেটাকে তুমি মনে করো যে ই ধরলা। ওই ই থেকে
ভাইয়া কিছু শোনা যায় না। স্যার আপনি মাইক অন করেনি। ও সরি, হ্যাঁ মাইক অন না করে আমি বলে ফেলছি, সরি সরি। ক্ষেত্রফলের সূত্রটা আমি আরেকবার বলতেছি। এ থেকে বি তে যেতে যদি সময় লাগে কতক্ষণ, যদি সময় লাগে 10 দিন ধরে নিলাম আমরা, আবার ই থেকে এফ এ যেতে যদি সমপরিমাণ সময় লাগে মানে 10 দিন সময় লাগে, যদি দুটোটার সময় সেম হয় তাহলে তাদের দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল গুলো সেম হবে। যেমন এবিসি যে ক্ষেত্রফলটা এবং ইএফসি যে ক্ষেত্রফলটা দুইটাও সমান হয়ে যাবে, এটাকে আমরা বলি ক্ষেত্রফলের সূত্র। এরপরে আসতেছে আমরা পর্যায়কাল। ক্ষেত্রফলটা কি বুঝে গেছে? তো আবার একটু বলেন। সময় যদি ভাই আবার একটু বলেন। এ থেকে বি তে যাইতে যে সময় লাগবে, ই থেকে এফ এ যাইতে সময় যদি একই লাগে, তাহলে একই সময়ে উৎপন্ন ক্ষেত্রফল কি হবে? একই হবে। একই সময়ে উৎপন্ন ক্ষেত্রফল একই হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আসি পর্যায়কালের সূত্র। পর্যায়কাল তো আমরা সবাই বুঝি যে পৃথিবী মনে করো এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে পুনরায় পুরা কক্ষপথ ঘুরে আবার আসলো, সেটাকে আমরা বলি তার একটা পর্যায় বা পর্যায়কাল। তো পৃথিবীর পর্যায়কাল হচ্ছে আমরা জানি যে 365 দিন। এই 365 দিন পৃথিবীর জন্য, অন্যান্য গুলোর জন্য কি 365 দিন নাকি সেগুলো পরিবর্তন হয়? না, অন্যান্য গুলোর জন্য পরিবর্তন হয়। পরিবর্তন হয়েছে। পরিবর্তন হচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে? তার কারণ হচ্ছে পৃথিবী সূর্য থেকে যত দূরত্বে আছে, অন্য গ্রহগুলো যেমন মনে করো মঙ্গল, এরপরে মনে করো শুক্র, এরপর মনে করো শনি, বৃহস্পতি, প্রত্যেকটা গ্রহই সূর্য থেকে ভিন্ন ভিন্ন দূরত্বে আছে। যেহেতু সে ভিন্ন থেকে ভিন্ন দূরত্ব আছে, তাহলে সে যে অরবিটটা বা যে কক্ষপথটা অতিক্রম করতেছে সেটার ব্যাসার্ধটাও কিন্তু কি হয়? পরিবর্তনশীল, মানে সেটা সেম না, এক একজনের জন্য এক এক রকম। তাহলে যত দূরত্ব বাড়তেছে তোমার কক্ষপথটা কিন্তু তত মানে পরিধিটা কিন্তু তত বড় হচ্ছে, তোমাকে বেশি পথ অতিক্রম করতে হচ্ছে। যেমন সূর্যের সবচেয়ে কাছে আছে বুধ, সে সবচেয়ে কম পথ অতিক্রম করে, তার জন্য কক্ষপথটা হচ্ছে সবচেয়ে ছোট। এরপরে আস্তে আস্তে যত উপরের দিকে যেতে থাকবো পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এগুলোর জন্য কক্ষপথ গুলো আরো বড় হতে থাকে। তাহলে কক্ষপথ বড় প্লাস তার পরিধিটা অনেক বেশি, মানে তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, যে কারণে তার সময়টা কি লাগতেছে? পরিবর্তন হচ্ছে বা ভিন্ন ভিন্ন লাগতেছে। তো এখন উপবৃত্তের একটা ব্যাস আছে, যে ব্যাসটা হচ্ছে সবচেয়ে বড়। তুমি উপবৃত্তের সেন্টার যদি ধরো, সেন্টারের মধ্য দিয়ে তুমি অনেকগুলো ব্যাস কল্পনা করতেছো বা অনেকগুলো ব্যাস আঁকতেছো, তার ভিতরে সবচেয়ে বড় একটা ব্যাস আছে। বৃত্তের তো সবগুলো ব্যাস সমান হয়, কিন্তু এটা যেহেতু উপবৃত্ত তার সবগুলো ব্যাস সমান হবে না। এমন একটা ব্যাস আছে যে তোমার দুইটা ফোকাস এবং কার মধ্য দিয়ে যাচ্ছে, সেন্টারের মধ্য দিয়ে যাচ্ছে যে ব্যাসটা, সেই ব্যাসটা হচ্ছে উপবৃত্তাকার বা উপবৃত্তের জন্য সবচেয়ে বড়। আর এই সবচেয়ে বড় যে ব্যাস তার একটা নাম আছে, তার নাম হচ্ছে পরাক্ষ। তার যে অর্ধেক, ওই ব্যাসের যে অর্ধেক, সেই অর্ধেকের নাম হচ্ছে অর্ধপরাক্ষ, মানে অর্ধেক আর কি, অর্ধপরাক্ষ। তাহলে এখন এই অর্ধপরাক্ষ বলতে আমরা যেটা বুঝাই বা বইতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সেন্টার থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, যেটাকে আমরা সবসময় কি বলে আসি ব্যাসার্ধ বলি বা কক্ষপথের ব্যাসার্ধ বলি আর কি। তো যেহেতু কক্ষপথটা উপবৃত্তাকার, ব্যাসার্ধটা সব জায়গায় কি থাকবে না, সমান থাকবে না। তো এভারেজ একটা ব্যাসার্ধ সেখানে ধরে নেওয়া হয় আর কি। এই ক্ষেত্রে যে ব্যাসার্ধটা ধরে নেয় সেই ব্যাসার্ধটাকে আমরা এখানে কি বলতেছি? অর্ধপরাক্ষ বলতেছি। তো এবার পর্যায়কালের সূত্রটা এইভাবে দিচ্ছে যে কোনো একটা গ্রহ তার পর্যায়কালের বর্গ সেটা সমানুপাতিক হবে যে অর্ধপরাক্ষ অথবা যে ব্যাসার্ধটা তুমি বলতেছো সেই ব্যাসার্ধ অথবা অর্ধপরাক্ষের ঘনয়ের সমানুপাতিক। অর্ধপরাক্ষকে কোনো কোনো বইতে এ দ্বারাও প্রকাশ করা হয়েছে, এ। তুমি মনে রাখবা যেটাই অর্ধপরাক্ষ সেটাই আসলে কি ব্যাসার্ধ, এভাবে মনে রাখলে হবে। শুধুমাত্র আহ ইসাক স্যারের বইতেই অর্ধপরাক্ষ নিয়ে কথা বলা হয়েছে, আর বাকিগুলোতে মনে হয় শুধুমাত্র ব্যাসার্ধই বলে দেওয়া আছে যে কক্ষপথের ব্যাসার্ধের ঘন এর সমানুপাতিক। কি বলছি কথা বুঝে গেছে? পর্যায়কালের বর্গ সমানুপাতিক হবে
অর্ধপরাক্ষ অথবা ব্যাসার্ধ যেটাই বলো না কেন তার ঘনমূল বলতেছি, তার ঘনয়ের সমানুপাতিক। এটাই আমাদের লাগবে এখন সূত্র হিসেবে আর কি। বাকিগুলো তেমন আমাদের প্রয়োজন নেই। ভাইয়া বলো। ভাইয়া চিত্রের অর্ধপরোক্ষ কতটুকু একটু দেখান। হ্যাঁ, পরোক্ষ তা আবার একটু বলেন। অর্ধপরাক্ষটা হচ্ছে ব্যাসার্ধ আর কি, এই যে সি থেকে তার পরিধি পর্যন্ত যে দূরত্বটা, সবচেয়ে বড় ব্যাসের অর্ধেক, যেটাকে আমরা বলি অর্ধপরাক্ষ। সেন্টার এবং একটা ফোকাস নিয়ে যে দূরত্বটা, সেটাকে আমরা বলতেছি আর। তুমি এটাকে ব্যাসার্ধ বলতে পারো অথবা অর্ধপরাক্ষ বলতে পারো। এখন এটা তো আর সবসময় সমান থাকবে না। ব্যাস সি থেকে এফ পর্যন্ত যে দূরত্বটা হচ্ছে অর্ধপরাক্ষ। সি থেকে এফ না, এফ ক্রস করে পরিধি পর্যন্ত আসতে হবে। সি থেকে এফ এর মধ্য দিয়ে পরিধি পর্যন্ত আসতে হবে, যেটাকে তুমি ব্যাসার্ধ বলতে পারো চাইলে, অথবা অর্ধপরাক্ষ বলতে পারো। কোন কোন বইতে অর্ধপরাক্ষকে ই দ্বারা প্রকাশ করছে, অর্ধপরাক্ষকে কোথাও কোথাও আর দ্বারা প্রকাশ করছে। তুমি যে কোনো একটা দ্বারা প্রকাশ করলেই হবে। আর ভাই পরাক্ষ কোনটা বলছো? পরাক্ষ হচ্ছে পুরো ব্যাস, পুরোটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত। তাহলে আচ্ছা ভাইয়া এখানে হ্যাঁ বলো। ভাই এখানে পর্যায়কালের যে ফর্মুলাটা দিছে এটা কিভাবে আসছে ভাইয়া? টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব, এই ফর্মুলাটা কিভাবে আসছে? ওটা তো দেখাই নাই, তবে এমনিতে চাইলে এই যে নিউটনের সূত্র, মহাকর্ষ সূত্র থেকে এটাকে আনা যায়, চাইলে আনা যায়, বাট ওইভাবে দেখাই নাই আর কি। এটা কেপলার সরাসরি মানে বলছে আর কি। সে এমনিতে বলে না, যেমন বল দূরত্বের বর্গের সমানুপাতিক যেরকম বলে না, সেই এরকম সরাসরি জি। বলছে আর কি। বাট আমরা চাইলে নিউটনের যে সূত্রটা আছে মহাকর্ষ সূত্র, সেটা থেকে এটাতে কনভার্ট করতে পারি, চাইলে নিয়ে আসতে পারি আর কি। রূপান্তর বলি আর কি। বুঝতে পারছি। মানে মহাকর্ষ সূত্র থেকে তুমি কেপলারের এই পর্যায়কালের সূত্রটাতে রূপান্তর করতে পারবা। বাট কেপলার কিভাবে আনছে ওই সূত্রটা মানে বা এক্সপ্লেনেশনটা আমাদের বইতে নাই, ওইভাবে দেওয়া নাই আর কি, যে কিভাবে এইভাবে সরাসরি আসছে। তাহলে যেহেতু সমানুপাতিক আসতেছে, সমানুপাতিকের পরিবর্তে অবশ্যই আমরা একটা ধ্রুবক আনতে পারবো, হবে আর কিউ, টি স্কয়ার ইকুয়াল টু কে ইন্টু আর কিউ। তাহলে এরপরে তুমি এভাবে লিখতে পারো, টি স্কয়ার ডিভাইডেড বাই আর কিউ ইজ ইকুয়াল টু ধ্রুবক কে লিখতে পারো। এখন পর্যায়কালটা যদি তুমি পৃথিবীর ধরো, তাহলে ব্যাসার্ধ বা অর্ধপরাক্ষটা হবে কার? পৃথিবীর। এরকম আরো একটা গ্রহের জন্য তুমি ধরতে পারো। মনে করো যে তুমি বললে যে আমি মঙ্গল গ্রহের জন্য ধরবো, তাহলে টি ওয়ান স্কয়ার কিউব। অন্য গ্রহের জন্য আরেকটা ধরো। তাদের অনুপাত গুলো কি থাকবে? সর্বদা সমান থাকবে। তাহলে তুমি এই সূত্রটাকে চাইলে সাজিয়ে ভেবে লিখতে পারো। দেখো, টি ওয়ান ডিভাইডেড বাই টি টু হোল স্কয়ার আর ওয়ান ডিভাইডেড বাই আর টু হোল কিউব। এর মানে বা এটা দিয়ে আমি এমন একটা জিনিস তোমাদেরকে বুঝাইতে যাচ্ছি, সেটা হচ্ছে যদি দুইটা গ্রহের ভিতরে তুলনা করতে বলে কখনো আমাকে, দুইজনের পর্যায়কাল দেওয়া আছে, মনে করো দুইজনের দূরত্বের অনুপাত দেওয়া আছে, একজনের পর্যায়কাল দেওয়া থাকলে তুমি আরেকজনের পর্যায়কাল বের করতে পারবা। যেমন মনে করো পৃথিবী আর মঙ্গল গ্রহে তুমি তুলনা করতে চাচ্ছ। পৃথিবীর পর্যায়কাল আমরা জানি 365 দিন, এবং দুজনের অর্ধপরাক্ষ বা সূর্য থেকে দুজনের দূরত্বের অনুপাত যদি তোমাকে দেওয়া থাকে, সূর্য থেকে দুজনের দূরত্বের অনুপাত মানে R1 R2 অনুপাত দেওয়া থাকলে তুমি কিন্তু আরেকজনের পর্যায়কালটা চাইলে বের করে নিয়ে আসতে পারবা, পারবা না? পারবো। তো এটা এইভাবেই আসে আর কি ম্যাক্সিমাম সময়, যে পর্যায়কাল একজনের দেওয়া থাকে, আরেকজনেরটা বের করতে বলে। তো সাপোর্টিভ হিসেবে তোমাকে দূরত্বের একটা রেশিও দেওয়া থাকে। মনে করো এরকম দিল যে R1:R2 সমান মনে করো 3:4, এভাবে দিয়ে দিল। দিয়ে পৃথিবীর পর্যায়কাল তো 365 দিন জানি, তুমি সেখান থেকে ওই অন্য গ্রহ, যে মঙ্গল গ্রহ হইলে মঙ্গল গ্রহ, শুক্র হইলে শুক্র, অন্য গ্রহেরটা তোমাকে বলে দেওয়া থাকবে আর কি, বা বের করতে বলবে। বুঝা গেছে? এই ধরনের জি ভাই। অঙ্ক তেমন আসে না। তারপর কেপলারের সূত্র যেহেতু বলছে, 1 মার্চ অথবা 2 মার্চের প্রশ্ন হিসেবে তার সূত্রটা আসে। যখন তোমাকে বললো যে পর্যায়কালের সূত্রটা লেখো, অথবা বললো ক্ষেত্রফলের সূত্রটা লেখো এবং ব্যাখ্যা করে দাও, অথবা প্রথমটা যে কক্ষপথের সূত্রটা লেখো। 1 মার্চ অথবা 2 মার্চের প্রশ্ন হিসেবে মাঝে মাঝে
কেপলারের সূত্রগুলো আসে। ওইরকম ভাবে এখান থেকে ম্যাথ আসে না, বাট জিনিসটা মাথায় রাখা ভালো আর এমসিকিউ তে কাজে লাগে। এই যে 3 নাম্বার সূত্র যেটা পর্যায়কালের সূত্র, এখান থেকে এমসিকিউ আসে অনেক। তারপরে বইটা একবার তোমরা সবাই দেখে নিবা আর কি, আশা করি এরপরে তাহলে বোঝা যাবে। তো নেক্সট দিন আমরা গভীরতার সাথে 3 নাম্বার যেটা অভিকর্ষ ত্বরণের অভিকর্ষ ত্বরণ ভিন্নতা বা চেঞ্জ হওয়ার আরেকটা কারণ ছিল, 3 নাম্বার কারণ, সেটা হচ্ছে গভীরতায় গেলে। নেক্সট দিন আমরা ওইটা দিয়ে শুরু করবো, গভীরতাটা। গভীরতায় গেলে কিভাবে অভিকর্ষ ত্বরণের মানে পরিবর্তন ঘটে।